ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। नमः श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। ঠাকুরমা স্বামীজির চরণে সাষ্টাঙ্গ প্রণাম জানাই। পূজনীয় বড় মহারাজকে আমার ভক্তিপূর্ণ প্রণাম। ভ্রাতৃপ্রতিম অন্যান্য মহারাজ ব্রহ্মচারীবৃন্দ সবাইকে আমার যথাযোগ্য নমস্কার। এবং আপনারা যারা শ্রীরামকৃষ্ণ পরিবারের, আপনাদের সকলকে আমার সশ্রদ্ধ নমস্কার। প্রথমেই মাইকটা টোকা মারতে গিয়ে আমার একটা পুরনো স্মৃতি মনে পড়ে গেল। রবিদা, আমি তখন নতুন এসেছি, আমি হেডমাস্টার মহারাজ। রবিদা, রেণুদা এরা সব আমাদের, রবিদার তো বলে আমার কোনো ছেদ নেই, এখানে পড়াশোনা করতে করতে তারপরে এখানেই কাজে, তারপরেতে সে কাজের সরকারি হিসেব পার হয়ে গেল, কিন্তু রবিদার কিন্তু এখনও চলছে, কোনো মাঝখানে কোনো ছেদ নেই। সেই রবিদা তখন এই মাইক টাইক সে সময় স্কুলের, আর আমি এরকম টোকা মেরেছি, রবিদা আমাকে ধমকে দিয়েছে এরকম করে টোকা মারতে নেই, ডায়াফ্রামটা তারপরে তো নষ্ট হয়ে যাবে, তখন কি হবে, এমনি করে টোকা মারতে হয়, এমনি করে মারতে নেই। তো রবিদার কাছে এগুলো শেখা। তো সেই শ্রদ্ধা ভালোবাসা সম্পর্ক, আসানসোল এখানে 7 বছর থাকার সৌভাগ্য হয়েছিল আমার। অনেক অনেক ভালো স্মৃতি আছে, সব জায়গাতেই আছে, যেখানে যেখানে কাটাবার সুযোগ হয়েছে। মুরারি মহারাজ, কৃপামানন্দজি মহারাজ এখানে প্রায় 12 বছর কাটিয়ে গেলেন। তাকে সবাই একবার দুবার যে দেখেছে তারাই মনে রাখে, যারা 12 বছর দেখেছে তাদের কথা তো বলবারই নয়। এখনও মহারাজের কাছে পুরনো যাদের ছাত্রদের সম্পর্ক তেমনই আছে, মাস্টারমশাই ছাত্র সকলে পরিচিত মানুষজন। তো সেই রকম মানুষটি এখান থেকে চলে যাওয়ার পর আমার মতো মানুষের সেখানে হাজির হলো, তো যা হয় যথারীতি। কিন্তু আমি দেখলাম এখানে এত জনের ছাত্র, শিক্ষক, অভিভাবক, আমাদের আশ্রমবাসী যারা কর্মী এবং ভক্ত, সুন্দর অনেক অভিজ্ঞতা আছে। কীরকম বলছি, আমাদের ছাত্র স্কুলের, সে কিছু একটা নিজের পাড়াতে গণ্ডগোল করেছে, বাবা মাও জানেন না, কিন্তু সে খবর এখানে সে পৌঁছেছে। ভক্ত বলছেন, মহারাজ আশ্রমের ছাত্র তো, আমরা আশ্রমের ভক্ত, তার বাড়িতে বাবা মাকে ডাকা হয়েছে। সেই ছেলে কিন্তু শুধরে গেছে। সবচেয়ে বড় কথা, ঠাকুরের কৃপায় এইরকম সব এক এক ঘটনা আছে, অনেক অভিজ্ঞতা। যাই হোক, মহারাজ বলছিলেন যে বিদেশের কথা কিছু বলি। বিদেশের আমার বাংলাদেশে যাওয়ার অভিজ্ঞতা আছে, সেটা তখন আমি আগরতলায় ছিলাম। আর তারপর বলতে গেলে বিদেশ যাওয়া গিরিশানন্দ মহারাজের সাথে। পূজনীয় মহারাজ এখানে ছিলেন, উনি 2016 সালে দুটো হাঁটু অপারেশন একসাথে হয়, জুলাই মাসে। আগস্ট মাসে তিনি ফিরে এলেন বম্বে থেকে বেলুর মঠে, আর অক্টোবর মাসের শেষে যাত্রা, আমাকেও সঙ্গে যেতে হবে মহারাজের সাথে। তখন তো মহারাজের হাঁটতে চলতে, তার মধ্যে উনি খুব কষ্ট করে এক্সারসাইজ করে ব্যায়াম করে নিজেকে ফিট রাখার চেষ্টা করছেন। ওনার সাথে যাওয়ার সুযোগ হলো। তার
অনুষঙ্গ ছিল যে আমরা জানি ফার্স্ট হিন্দু টেম্পল ইন দ্য ওয়েস্ট ত্রিগুণাতীতানন্দজি মহারাজ করেছিলেন সান ফ্রান্সিসকোতে 1906 সাল। স্বামীজির মহাপ্রয়াণের আগে হরি মহারাজ যখন সিদ্ধান্ত নিলেন তুরীয়ানন্দজি মহারাজ তিনি ফিরে আসবেন, তিনি আমেরিকাতে আর থাকবেন না, সেই সময় তখন সিদ্ধান্ত হলো স্বামীজি থাকাকালীনই যে ত্রিগুণাতীতানন্দ মহারাজ যাবেন। মহারাজ ফিরে এলেন, কিন্তু ফিরে এসে স্বামীজিকে দেখতে পাননি। তুরীয়ানন্দজি মহারাজ ফিরছেন জাহাজে করে, রেঙ্গুনে খবর পেলেন টেলিগ্রামে জাহাজে স্বামীজির মহাপ্রয়াণ হয়েছে। সমস্ত পাশ্চাত্যের কোট টোট সমস্ত যা যা সাজ পোশাক সব ফেলে দিলেন সমুদ্রেই, এলেন মঠে। তারপরে স্বামীজির অদর্শন, দুঃখ শোক, তপস্যা করি বাদবাকি পাখি জীবন কাটিয়েছেন বিভিন্ন জায়গায়, সে আলমোড়া হোক, কনখল হোক, উত্তরাকাশী, উত্তরাখণ্ড, কাশী, বারাণসী। যাই হোক, এখন স্বামীজির শরীর যাওয়াতে ত্রিগুণাতীতানন্দের যাওয়াটা একটু কয়েক মাস পিছিয়ে গেল। উনি ডিসেম্বরে রওনা দিলেন 1902, 4 জুলাই স্বামীজির মহাসমাধি, ডিসেম্বরে রওনা দিলেন। জানুয়ারির গোড়ায় গিয়ে পৌঁছলেন সান ফ্রান্সিসকো। 1903 জানুয়ারির শুরু। 1906তেই তিনি ওই মন্দিরটি করলেন, প্রথমে দোতলা এবং কয়েক বছরের মধ্যে বোধহয় 1910 3 তলা। এই যে বাড়িটি, এই বাড়িটা একটা স্থাপত্য নিদর্শন বলে ওই সান ফ্রান্সিসকোতে পরিচিত। এখনও একটা আর্কিটেকচারাল বিউটি। দোতলা বাসে, হুড খোলা দোতলা বাসে শহর দেখিয়ে ঘুরিয়ে বেড়ায়, ব্যবস্থা আছে ট্যুরিস্টদের, তার মধ্যে এটা একটা পয়েন্ট দেখার জন্য। সেই বাড়িটি যখন তৈরি হচ্ছে তখন ত্রিগুণাতীতানন্দজিকে ধার করতে হচ্ছে টাকা পয়সা। শরৎ মহারাজ জেনারেল সেক্রেটারি, তখন সেক্রেটারি বলা হতো, স্বামীজি তাকে বসিয়েছিলেন ওই পদে। তার সাথে তখন পত্রালাপ, স্বামীজি তাকে বসিয়ে গেছেন সেক্রেটারি পদে শারদানন্দজি মহারাজ। তিনি বলছেন এত ধার করে এটা তার মনোপুত হচ্ছে না। তখন নতুন সংঘ সবে শুরু হয়েছে, আর্থিক অবস্থা খুব সুবিধের নয়, কাটাইবা সেন্টার, তার মধ্যে আস্তে আস্তে বেড়ে চলেছে কাজকর্ম, ধার কেন করবে, এটা কার ইচ্ছা? ত্রিগুণাতীতানন্দজি বলছেন ঠাকুরের ইচ্ছা। ঠাকুরের ইচ্ছা না তোমার ইচ্ছা? ত্রিগুণাতীতানন্দজি বললেন যদি আমার ইচ্ছায় হয় নষ্ট হয়ে যাবে, ঠাকুরের ইচ্ছায় যদি হয় এটা থাকবে। ওই যে 1906 সালে মন্দির উদ্বোধন হলো, তার পরেই একটি ভূমিকম্প হয়। পুরো সান ফ্রান্সিসকো শহর ভেঙে পড়তে থাকে ভূমিকম্পে, গ্যাস পাইপ লাইন ফেটে যেতে থাকে, আগুন ধরে যায়, পুরো শহরটা ভেঙে পড়ছে এবং পুড়ছে। এর কিছু কিছু ভিডিও ফিল্ম ক্লিপিং এখনও পাওয়া যায়। যখন গিয়েছিলাম ওরা আমাকে দেখিয়েছিল সেই পুরনো দিনের রিল ফিল্মে তোলা সেই ঘটনা, সেই পুরো শহর পুড়ছে, ছোট ছোট ক্লিপ কিছু কিছু। সেই শহর যখন পুড়ছে এবং ভেঙে পড়ছে, আগুন এগিয়ে আসছে এই আশ্রমের দিকে, প্রায় 100 মিটারের কাছাকাছি চলে এসেছে আগুন, এবং তারপর হাওয়া দিক ঘুরে যায়, গতি অন্যদিকে চলে যায়, এই আশ্রমটি বেঁচে গেল। এবং সবার বিশ্বাস হলো যে ঠাকুর স্বয়ং এই আশ্রমটিকে রক্ষা করেছেন। সেই আশ্রমটি আজও আছে। সেই আশ্রমটির এখন ওটাকে নতুন করে সারানো দরকার, বাড়িটা পুরনো হয়ে গেছে। সরকার থেকে তখন বলা হলো যে বাড়িটার চারদিকটা যেরকম দেখতে সেটা পাল্টানো যাবে না, কিন্তু অনেক কিছু পাল্টাতে হবে। ভেতরে
বেসমেন্টের ব্যাপার ছিল না, রাখতে হবে। ফায়ার এক্সটিংগুইশারের ব্যবস্থা সেই যুগে ছিল না, করতে হবে। এরকম আরও অনেক, যেগুলো আজকালকার দিনে বাধ্যতামূলক করতে হবে, কিন্তু বাইরেটা চেহারা পাল্টানো যাবে না। সেই নিয়ে কয়েক বছর ধরে কাজ চলছিল এবং 2016 সালে সেটা উদ্বোধন হবে, নতুন করে রিডেডিকেশন হবে। তো সেই হিসাবে পূজনীয় গিরিশানন্দজি মহারাজ, তখন বেলুড় মঠের ম্যানেজার, সিনিয়র ট্রাস্টি, উনি যাবেন এবং সাথে তখন আমাকে নিয়ে গেলেন সেখানে পুজো করা, সেই সুবাদে যাওয়া। প্রায় 35 দিনের ওনার সাথে সাথে ঘোরার সৌভাগ্য হয়েছে। 2-3-4টি বাদ দিয়ে প্রায় সমস্ত সেন্টার দেখার সৌভাগ্য হয়েছে আমেরিকার যতগুলো জায়গায়। মহারাজ ওই সময় প্রত্যেকটা জায়গায় প্রায় গেছেন, গিরিশানন্দ মহারাজ, আমিও সাথে সাথে যেতে পেরেছি। সেখানে গিয়ে ভক্ত কারা, কিছু কিছু সেন্টারে দেখে মনে হয় এরা তো ভারতীয়। কয়েকটি সেন্টার, যেমন ওয়াশিংটন ডিসিতে প্রচুর বাঙালি ভক্ত রয়েছেন, দেখা পেয়েছি। আবার কিছু কিছু জায়গায় বাঙালি প্রায় নেই বললেই চলে, কিন্তু ভারতীয় ভক্ত। তখন ওখানের ওরা ধরিয়ে দিলেন, না, এরা কিন্তু সব অনেকেই আমেরিকান সিটিজেন, এখন তারা আমেরিকান, ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান। তারা এখন সেটাই তাদের দেশ হয়ে গেছে। কিন্তু ঠাকুরমা স্বামীজিকে ভালোবেসে, ধর্মকে ভালোবেসে, সেই ধর্মাচরণ করে যাওয়া এবং নিজেকে আধ্যাত্মিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা। কোনো কোনো জায়গায় দেখেছি বেশ অন্য দেশের, যেমন ফিলিপিন্সের মানুষ, আফ্রিকার মানুষ, কালো, নিগ্রো বলা চলে না, তো সেই রকম ইন্ডিজেনাস আফ্রিকান যারা, সেরকম মানুষ, জাপানিজ, সাদা চামড়ার মানুষ যারা, তারাও ইউরোপিয়ান অনেকে, বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকম ভক্তদের দেখা পেয়েছি। সেখানে যখন সুযোগ সুবিধে হতো মাঝে মাঝে কথাবার্তা জিজ্ঞাসাবাদ করতাম। একটা অদ্ভুত কথা শুনেছিলাম, যেটা পরে আমি বেশি শুনেছি, তার আগে আমার খুব একটা জানা ছিল না। তারা বলছে, নিজেদের পরিচয় দিচ্ছে, উই ওয়ান্ট স্পিরিচুয়ালিটি, নট রিলিজিয়ান। ব্যাপারটা আমাদের মাথায় ঠিক ঢোকে না, কিন্তু ওরা ভাগ করে নিচ্ছেন যে একটা আনুষ্ঠানিক ধর্ম মত, রিচুয়ালস ভিত্তিক যে ফেথ, বিশ্বাস, এটা রিলিজিয়ান বলতে যেটা বোঝায়, ওরা তার বাইরে গিয়ে ঠাকুরমা স্বামীজির ভাবে, তার কথার মধ্যে আধ্যাত্মিকতা, স্পিরিচুয়াল ব্যাপারটা তারা খুঁজতে চান, সেইভাবে নিজের জীবনটা তৈরি করতে চান। একটা নতুন অনুষঙ্গ আমি দেখতে পেলাম, এই ভাবনাটা আমার আগে ছিল না, যে উই ওয়ান্ট টু বি স্পিরিচুয়াল, নট রিলিজিয়াস। আবার স্পিরিচুয়াল কথাটার মানেও কিন্তু এখন অনেক পাল্টে গেছে। যখন স্বামীজিরা ছোট, নরেন্দ্রনাথ এরা যখন কলকাতায় ছাত্র, সেই সময়ে কলকাতাতেই স্পিরিচুয়াল অ্যাসোসিয়েশন কয়েকটি তৈরি হয়েছিল এবং তার মধ্যে বড় বড় বেশ কিছু বিখ্যাত তৎকালীন ব্যক্তিত্বও ছিলেন। সেই স্পিরিচুয়ালিটি কিন্তু অন্য জিনিস। সেই স্পিরিচুয়ালিটি তখনকার দিনে ছিল প্রেত, প্রেতাত্মা, এই নিয়ে ওদের চিন্তাধারা। প্ল্যানচেট মরে গেলে তাকে আবার ডেকে নিয়ে আসা, তার সাথে কথাবার্তা বলা, জিজ্ঞাসাবাদ করা, তারা তখন স্পিরিট বলতে ওই রকম বুঝতেন। স্পিরিচুয়াল অ্যাসোসিয়েশন মানে তাদের ওই রকম মানসিকতার মানুষরা একসাথে বসে ভাবনা চিন্তা, কথাবার্তা, তাদের কাজকর্ম। আজকের দিনে কিন্তু মানেটা পাল্টে গেছে। আজকে আমরা স্পিরিচুয়ালিটি বলতে আধ্যাত্মিকতা বুঝি, একটা ভাবের রাজ্যে এগিয়ে যাওয়ার কথা, যেটা আমাদের সমস্ত বন্ধন কাটিয়ে, রিলিজিয়ান, কাস্ট, ক্রিড সমস্ত কিছু কাটিয়ে যে একটা উন্নততর চিন্তার জগতে, অনুভূতির জগতে পৌঁছানোর কথা ভাবি, সেই রকম একটা সংজ্ঞা এখন স্পিরিচুয়ালিটিতে দাঁড়িয়ে গেছে।
স্বামী বিবেকানন্দ যখন রিলিজিয়ানের সংজ্ঞা লিখছেন, স্বামীর তো খুব ছোট ছোট ওয়ান লাইনার কিছু ডেফিনেশন আছে, খুব বড় কথা খুব সংক্ষেপে বলা। হোয়াট ইজ এডুকেশন, হোয়াট ইজ রিলিজিয়ান। এই কয়েকদিন আগেই গোলপার্কে একটি প্রসঙ্গ হচ্ছিল কয়েকজনের সাথে, একটা ক্লাস, সেখানে কথা হলো রিলিজিয়ান সংজ্ঞা কী। কতজন কত রকমভাবে রিলিজিয়ানের ব্যাখ্যা করছেন, নানাজন নানা রকমভাবে। ঘুরে ফিরে ব্যাপারটা দাঁড়াচ্ছে সেই রিচুয়ালস ফেথ। কিন্তু কিছু কিছু দেখলাম তারা ওই স্বামীজির ভাবটাকে ধরছেন। সেটা কি না, স্বামীজি বলছেন এভরি সোল ইজ, ইচ সোল ইজ পোটেনশিয়ালি ডিভাইন। প্রত্যেকের মধ্যে যে একটা দৈবী সত্তা আছে সেটাকে খুঁজে পেতে হবে, ম্যানিফেস্ট করতে হবে। স্বামীজি বলছেন রিলিজিয়ান ইজ রিয়েলাইজেশন, ম্যানিফেস্টেশন অফ ডিভিনিটি অলরেডি ইন ম্যান। এই যে প্রত্যেকের মধ্যে যে একটা দেবত্ব আছে সেটাকে ফুটিয়ে তুলতে হবে, এই যে ভাবটা, এই ভাবটা কিন্তু ওই বিদেশেও বেশ কিছু মানুষের মধ্যে, সেই জন্য তারা রামকৃষ্ণ বেদান্ত সেন্টারে আসেন, যে ওই ভাবটা তারা স্বামীজির কথার মধ্যে দিয়ে সেই কথাগুলো নিয়ে চর্চা হয়, পড়াশুনো হয়। তারা হয়তো বিভিন্ন দেশের বিভিন্ন জাতির ব্যক্তিত্ব, আমাদের আশ্রমে এসে ইংরেজিতেই কথাবার্তা হয়, কিন্তু তাদের ভালো লাগে ওই কথাগুলো, স্বামীজির কথা। এইরকম একটা অভিজ্ঞতা আমার ওই আমেরিকা মহারাজের সাথে ভ্রমণে বেশ কিছু জায়গাতে হয়েছে। এরপরে অন্য তো প্রসঙ্গ থাকেই নানা রকম। বিভিন্ন আশ্রমেতে কিছু কিছু জায়গায় পুজো আর্চা ইত্যাদি, সেটাকে কেন্দ্র করে অনেকের আসা যাওয়া সম্ভব হয়। কোনো কোনো জায়গায় রিট্রিট সেন্টার আছে বিদেশে, আমেরিকাতে, সেখানে কেউ কেউ গিয়ে নানা জায়গায় সেরকম দূর থেকে এসে থাকেন, কেউ 7 দিন, কেউ 15 দিন, কেউ 1 মাস। ওলেমা রিট্রিট, গ্যাঞ্জেস রিট্রিট, এরকম স্যান ফ্রান্সিসকোর সাথে যেটা আছে ওলেমা রিট্রিটে, বা গ্যাঞ্জেস টাউন শিকাগোর সাথে যেটা জুড়ে আছে, এরকম নানা জায়গাতে। আরেকটা, সেখানে যে আসেন তারা সবাই রামকৃষ্ণ ভক্ত তা নন, কিন্তু নিজের নিজের ফেথ বিশ্বাস ওখানে আসেন বেদান্ত সেন্টারে, কেননা তারা বেদান্ত সেন্টারের থেকেও নিজের ধর্মাচরণ পালন করতে পারেন, কাউকে বিরক্ত না করে, বিব্রত না করে। আরেকটা দেখেছি কয়েকটি সেন্টারে আছে ট্রেইল, বেশ অনেকটা জায়গা, তার মধ্যে আঁকা বাঁকা পথে উঁচু নিচু পাহাড়ের মধ্যে ঘুরে ঘুরে আবার ফিরে আসছে, অনেকটা রাস্তা, আশ্রমেরই জমি। এবং কোনো একটা জায়গাতে সেখানে বুদ্ধিস্টদের সেই রকম সিম্বল, কিছু লেখা, কিছু অনুবাদ, আরেকটা জায়গাতে হয়তো শিখদের সম্বন্ধে। এরকম মনে আছে হলিউডের কাছে একটা জায়গা ট্রাবুকো মনাস্টারি, সেখানে বেশ কিছু সাধু থাকেন বেলুর মঠের, তার কাছে ওরকম একটি ট্রেইল আছে। একদিন দেখছি দুজন বসে আছেন, একটু অন্যরকম দেখতে, ঠিক বুঝতে পারছি না কি লেখা আছে দূর থেকে। তারপর জানলাম ওরা দুজন হচ্ছেন আমেরিকান আদিবাসী, মানে আমরা যাদের রেড ইন্ডিয়ান বলে জানতাম, আমেরিকান ইন্ডিয়ান, আমেরিকার তারা আদিবাসী, তাদের জন্য ওই জায়গাটা। এবং সেখানে ওরা দুজন আসে, ওরা বসে, ওদের যে প্রাচীন ভাবনা চিন্তা যেগুলো ছিল সেগুলোকে নিয়ে ওরা চর্চা করে, ভাবনা করে, সেখানে মেডিটেশন করে। ওই পয়েন্টটা ওদের জন্য। এইটা হচ্ছে ওই রামকৃষ্ণ মুভমেন্টের একটা ইনক্লুসিভনেস, যে সবাই এসে কিন্তু এখানে নিজের নিজের একটা জায়গা খুঁজে পায়। এখানে আসা মানে সে নিজের জায়গাটায় স্থিত হয়ে একটা সবার মাঝখানে ছড়িয়ে যাওয়ার ব্যাপার থাকে। নিজের জায়গায় স্থিত হয়ে যে নিজের বদ্ধ হয়ে গেল, অন্যকে আমরা নিন্দা করতে, হেয় করতে শুরু করলাম তা না, নিজের মতের পরিপুষ্টির সাথে সাথে একটা
বিশ্ববিখ্যার মধ্যে তারা পৌঁছতে চেষ্টা করে। এইটা মহারাজের সাথে আমার আমেরিকাতে গিয়ে এই দিকটা দেখার সৌভাগ্য হয়েছে। পরে যখন জাম্বিয়া যেতে হলো, আফ্রিকা, জাম্বিয়া দেশটা হচ্ছে আফ্রিকা মহাদেশের দক্ষিণ দিকটা ঠিক মাঝখানটায়, মানে জাম্বিয়া থেকে পূর্ব দিকে গেলে ভারত মহাসাগর, পশ্চিম দিকে গেলে আটলান্টিক, কিন্তু দেশটা ল্যান্ডলকড কান্ট্রি। 8টা দেশ ঘিরে রেখেছে জাম্বিয়াকে। সেই জাম্বিয়ার দক্ষিণে একটা দেশ আছে জিম্বাবুয়ে, আমরা জানি ক্রিকেট খেলার দেশ। জিম্বাবুয়ের দক্ষিণে হচ্ছে সাউথ আফ্রিকা বলে আরেকটি দেশ। সেই সাউথ আফ্রিকাতে আমাদের সেন্টার আছে বেশ কতগুলো। সেখানেও বহুদিন ধরে রামকৃষ্ণ ভাব প্রচার হচ্ছে এবং সেই একটা পরম্পরা চলে আসছে। সেখানে ওরা ডেকেছিলেন 3 সপ্তাহের জন্য একটা লেকচার ট্যুর, অনেকগুলো সেন্টারে ওরা নিয়ে গেছেন। সেখানে যারা ভারতীয় বংশোদ্ভূত, কেউ কেউ 4 পুরুষ, 5 পুরুষ, 6 পুরুষ, এতগুলো জেনারেশন ধরে তারা আছেন সাউথ আফ্রিকাতে। এখন তারা বলতেও পারেন না যে কোথা থেকে তারা এসেছেন, তাদের পূর্বপুরুষ এসেছিলেন। আক্ষরিক অর্থে আমি কয়েকশো, অনেক জায়গাতে যাওয়ার সুযোগ হয়েছে, অনেক মানুষের সাথে সাক্ষাতের সুযোগ হয়েছে। একজনকে আমি শুধুমাত্র পেয়েছিলাম, যার সে বলতে পেরেছিল এই হচ্ছে আমার গ্রামের নাম, আমি এই জায়গা থেকে এসেছি, উত্তরপ্রদেশের একটি গ্রাম, আমি চিনি না। তখন উনি বলেছিলেন আমি যেতে চাই, ওই কাগজে লিখে রেখেছেন পরম্পরা, সেটা ওনার একটা ফ্যামিলি ট্রেজার। কী করে সম্ভব হবে? আমি তৎক্ষণাৎ কী পরামর্শ দেব, তো বলেছিলাম ইন্ডিয়ান হাই কমিশনে যোগাযোগ করতে, ওরা অনেক সময় এরকম করেন, সেটা আমার জানা ছিল। জানি না উনি যেতে পেরেছেন কি না। এছাড়া হয় আমি ওই রকম তামিলনাড়ু থেকে এসেছিলাম, আমাদের পূর্বপুরুষ এসেছিল, উত্তরপ্রদেশ থেকে এসেছিল, বিহার থেকে এসেছিল, এই রকম কর্ণাটক, এই রকম সমস্ত উত্তর পাওয়া যেত। এতদিন ধরে থেকে এত বছর, প্রায় 7খানেক, আরও অনেক বেশি, একজন আমাকে নিয়ে গেছিলেন ডারবানে একটা জায়গায়, একটা সংগ্রহালয় আছে। সেখানে প্রথম যে সমস্ত জাহাজগুলো এসেছিল, কারা এসেছিল, কোথা থেকে এসেছিল, সেই সমস্ত, মানে কোথা থেকে বলতে কোন পোর্ট থেকে এসেছিল, কোন বন্দর থেকে এসেছিল, সেই সমস্ত রেকর্ড আছে, আমাকে দেখিয়েছিলেন। কিন্তু সেখানে এক্স্যাক্ট অ্যাড্রেসটা নেই, সেই জন্য বলতে পারেন না যে কোন গ্রামের অধিবাসী ছিলেন তারা এককালে। এতদিন হয়ে যাওয়ার পরেও কিন্তু তারা চাইছেন নিজের ধর্মটাকে বজায় রাখতে, যে আচার আচরণ সেগুলোকে রক্ষা করে যেতে, ভাষাটাকে রক্ষা করতে, এবং খাদ্য অভ্যাস যতটা পারা যায়, মানুষ বদলাচ্ছে, সমাজ বদলাচ্ছে, তার মধ্যে দিয়েও এরা চেষ্টা করে যাচ্ছেন যে সেইটি বজায় রাখতে। এবং সবগুলো আশ্রম ঘুরে ঘুরে একটা জায়গা মনে হয়েছিল, এই যে একটা পরম্পরা গড়ে উঠেছে, সেখানে তার ভয়ানক রকম একটা ডিসিপ্লিনড, ভক্তরা কীরকম ডিসিপ্লিন, বসে আছেন এত মানুষ, সবার এক পোশাক, মহিলাদের সবার দেখেছি সাদা পোশাক এবং বর্ডারলেস, মানে কোনো শাড়ি পরেছেন সাদা, পাড় নেই, সবাই নয় অন্য পরেছেন, জামা পরেছেন, কিন্তু পাড় নেই, সাদা। পুরুষ ভক্তদের ওই রকম সাদা জামা, কালো প্যান্ট। বলছেন আমরা এরকম, আমরা একটা ড্রেস কোড করে নিয়েছি, কবে হয়েছে, কে করেছেন, কিভাবে করেছেন জানি না, কিন্তু সেখানে ওঠা বসা, কথাবার্তা, সমস্ত কিছু একটা বেশ বোঝা যায়। এবং ঠাকুরমা স্বামীজির ভাব, 1 ঘন্টা 2 ঘন্টা ধরে প্রসঙ্গ চলছে, ছোট থেকে বড় পর্যন্ত শান্তভাবে সবাই বসে শুনছে। এমনও দেখেছি গানের সাথে বাজাচ্ছে 3 পুরুষ একসাথে,
ছোট বাচ্চাটি সেও করতাল বাজাচ্ছে, বাবা গান গাইছে, তার বাবা তবলা বাজাচ্ছেন, এরকমও দেখেছি। একটা পুরুষানুক্রমে বিভিন্ন জায়গাতে এই ভাবটি কিন্তু চলছে। রামকৃষ্ণ ভাব, রামকৃষ্ণ ভাবের পরম্পরা, পড়াশুনো, অবশ্যই ভাষা তাদের ইংরেজি, রাষ্ট্রভাষা ইংরেজি, আর নিজেদের পরিবারে তারা নিজের কেউ গুজরাটি, কেউ তামিল, কেউ হিন্দি, সেটা তারা বজায় রেখে চলছেন। সাউথ আফ্রিকাতে আইন শৃঙ্খলা বা অন্যান্য সামাজিক পরিস্থিতি নানা রকম কারণে অশান্তির মুখোমুখি হলেও তারা কিন্তু চেষ্টা করছেন ওই রামকৃষ্ণ ভাব, হিন্দু ধর্ম, সেটাকে তারা রক্ষা করে যেতে চান। জাম্বিয়াতে আমি নিজে ছিলাম 4 বছর। সেখানে ভারতীয় অনেক, তার থেকে বেশি চাইনিজ। আমি যখন ছিলাম তখন প্রায় 10,000 ভারতীয় আর 30,000 চাইনিজ সেই দেশে বর্তমান। ভারতীয়দের মধ্যে বাঙালির সংখ্যা বেশ কম, তামিল বা দক্ষিণ ভারতীয়রা বেশি। সেখানে তামিল অ্যাসোসিয়েশন নামে তামিল অ্যাসোসিয়েশন, কিন্তু সেখানে তামিল, কন্নড়, তেলেগু, মালায়ালি এরা সবাই কিন্তু তার মধ্যে থাকতেন এবং সেইভাবে তাদের মন্দির, পুজো আর্চা ইত্যাদি করে যেতে চান। আছে, অনেক রকম মন্দির আছে জাম্বিয়াতে। রাধাকৃষ্ণ মন্দির আছে, তারপর স্বামীনারায়ণ টেম্পল আছে, সাই বাবা 2 রকমেরই মন্দির আছে, গুরুদ্বারা আছে, নানা জায়গাতেই তারা ডাকতো, আমিও যেতাম। সেখানে একটা জিনিস দেখেছি যে রামকৃষ্ণ মিশনের সাধুকে ওরা কিন্তু ডাকতে সংকোচ করে না, কারণ জানে যে সব জায়গাতেই উনি যান। অন্যদের কিন্তু ওখানে যাবে না, সেখানে যাবে না, এরকম কিছু কিছু ওদের নিজেদের মধ্যে আছে। তো আমাদের তো কিছু অসুবিধে নেই, আমরা ঠাকুরমা স্বামীজির ভাবে আমরা কালী মন্দিরেও যাই, দুর্গা মন্দিরেও যাই, সব জায়গাতেই যেতে পারি। আমাদের সব জায়গায় পূর্ণ শ্রদ্ধা নিয়েই যাই এবং জানি আমার ইষ্ট শ্রীরামকৃষ্ণ তিনি সর্বদেব ও দেবী স্বরূপ। আমরা সেইভাবেই ভাবনার চেষ্টা করি, যেভাবে দীক্ষার সময় গুরুদেব আমাদের শিখিয়ে দেন, যেভাবে আমরা আরও ধীরে ধীরে পড়তে পড়তে ঠাকুরের কথা আরও জানতে চেষ্টা করি। সেই জন্য আমাদের কোথাও যেতে, কোনো ধর্মের কোনো ব্যক্তির, কোনো সম্প্রদায়ের সাথে মিশতে অসুবিধে হওয়ার মনে হয় না, অসুবিধের কথা। জাম্বিয়াতে তো সেখানে দুর্গাপুজো হয়, আমাদের আশ্রমে দুর্গাপুজো আগে হতো, অনেক আগে। মাঝখানে আশ্রমটা খুব ডামাডোল অবস্থা হয়ে গিয়েছিল, বহু বছর এটা বেলুড় মঠের হাতছাড়া হয়েছিল। তারপরেতে সেটা ওদের নিজেদের মধ্যে মামলা মোকদ্দমা হয়। একদল ওখানে যারা সে আশ্রমটা চালাচ্ছিলেন তারা রামকৃষ্ণ মিশনের সাথে যোগাযোগ রাখতে চাইতেন না। পরবর্তীকালে সেটি আবার ঘুরে রামকৃষ্ণ মিশনের হাতে আসে, জাম্বিয়ান হাইকোর্ট, জাম্বিয়ান সুপ্রিম কোর্ট হয়ে। তখন 2016-তে আবার বেলুড় মঠের হাতে আসে। তখন ইমিডিয়েটলি সুমনানন্দ মহারাজ তখন বসেন বেলুড় মঠের নির্দেশে। তিনি থাকতেন ডারবানে, অন্য দেশে। তারপরে আরেকজন মহারাজ গেলেন, তারপরে বেশি দিন তিনি থাকলেন না। তারপরে প্রায় 6 মাস কেউ ছিল না। তারপরে আমার পালা, আমি গিয়ে সেখানে হাজির হলাম। সেখানে গিয়ে যখন প্রথম দেখি যে মানুষজন কেউ আসে না, বাঙালি কয়েকজন আসেন, তার মধ্যেও নানা রকম, আর অবাঙালি তো আসেই না, আর ওদেশের কালো মানুষরা তারাও আসে না। ধীরে ধীরে ঠাকুর চাকাটা ঘোরালেন এবং যখন আমি 4 বছর পর চলে আসছি তখন প্রায় যে কোনো অনুষ্ঠান হলে 150-200 মানুষ উপস্থিত থাকেন, তার মধ্যে অর্ধেক বাঙালি, অর্ধেক অবাঙালি। সেইটা আস্তে আস্তে ধীরে ধীরে এসেছে, কিন্তু সেটা প্রথম দিকে বেশ কষ্ট হয়েছে। মিনিস্ট্রি অফ রিলিজিয়াস অ্যাফেয়ার্স থেকে মাঝে মাঝে ফোন আসতো, তুমি কি করছো ওখানে, ওখানে কি বলছো, কি সারমন দিচ্ছ। ওখানে আমরা পথ শিশুদের খাবার দেওয়া হতো রোববার 20 জনকে, ফুড প্যাকেট। সেখানে তুমি কি সারমন দাও, মানে সোজা কথা, তুমি কি খ্রিস্টানদেরকে অন্য ধর্মে কনভার্ট করতে চাও? কথাটা সরাসরি বলছে না, কিন্তু ঘুরিয়ে বলছে।
তার আমরা বলতাম যে এসো দেখে যাও আমরা কি করছি না করছি, দরজা তো খোলা, সবসময় খোলা। প্রথম দিকে যখন আমরা দুর্গাপুজোর কার্ড দিতে গেছি, নিমন্ত্রণপত্র, তখন অনেকে সময় ফিরিয়ে দিয়েছে এবং খুব রূঢ়ভাবে ফিরিয়ে দিয়েছে। আই ডোন্ট ওয়ান্ট টু ওয়েস্ট ইট, আই ডোন্ট টু পুট ইন ডাস্টবিন, আই এম কমিটেড, মানে কমিটেড ক্রিশ্চিয়ান। সেই মানুষগুলো কিন্তু পরবর্তীকালে পাল্টেছে, তারা আশ্রমে এসেছে, তারা উৎসবে যোগ দিয়েছে এবং এখনও পর্যন্ত কয়েকজন, জীবনে ওদের সাথে আর হয়তো দেখা হবে না, তারা কিন্তু এখনও 2-4 জন যোগাযোগ এখনও রক্ষা করে চলেছেন। সেটা হয় কেন না, প্রথম দিয়ে একরকম মনে হয়, তারপরে যখন আসা যাওয়ার পরে ঠাকুরমা স্বামীজির কথা শুনে, বই পড়ে, কথা বলে, ঠাকুরের পার্শ্বদের জীবনের গল্প, এটা হচ্ছে একটা ইউনিভার্সাল অ্যাপিল আছে, এই বোধটা হলো, যেটা এখানে থেকে হয়নি। আমরা পড়ছি, ছোট থেকে পড়ছি ঠাকুরমা স্বামীজির কথা, পার্শ্বদের কথা, তাদের জীবন গল্প কথা, কিন্তু ওখানে গিয়ে তখন বোঝা গেল, যখন ওরা ডাকতো কোথাও কোনো সেমিনারেতে, কোথাও কোনো স্কুলের, ইউনিভার্সিটিতে, ভ্যালু এডুকেশন প্রোগ্রামে, উল্টে আমি প্রশ্ন করতাম কেন ডাকছো, বিদেশি, বিধর্মী, এই রকম পোশাক পরে থাকি। তখন ওরা বলতো না, তোমার কথার মধ্যে একটা ইউনিভার্সাল অ্যাপিল আছে, আমার কথা বলতে কিছু নেই, কথা তো ঠাকুরমা স্বামীজির কথা, কথা তো ঠাকুরের পার্শ্বদের কথা। তখন বুঝতে পারতাম যে এটার যে একটা সার্বজনীন একটা স্বীকৃতি আছে, মনের মধ্যে একটা দাগ কাটে, সে বিদেশি লোক হয়েও, সেটা একটা অদ্ভুত অভিজ্ঞতা। এবং তার মধ্যে অনেক প্যাস্টর, বিশপ তারা এসেছেন, 2-1 জন এখনও যোগাযোগ রাখেন। তারা তো নিজের নিজের চার্চে প্রতিষ্ঠিত ব্যক্তিত্ব, কিন্তু ওই ঠাকুরমা স্বামীজির কথা। তার মধ্যে একজনের কথা আমি বলবো, আমি অনেক জায়গায় বলেছি, জানি না এখানে বলেছি কি না আগে। একটি খুব ইয়াং, একটি যুবক জাম্বিয়ান, সে তখন অর্ডেইনড হবে, মানে ওদের সন্ন্যাস, ক্যাথলিক অর্ডিনেশন হবে শীঘ্রই। ও পড়াশোনা করছে, থিওলজিক্যাল একটা কোর্স করছে সাউথ আফ্রিকাতে। জাম্বিয়া তার নিজের দেশ, এসেছে, গল্প হচ্ছে। মন্দিরে আমাদের একটা লাইব্রেরি ছিল, জাম্বিয়াতে আছে, তো সেখান থেকে আমি বলছি তুমি নিয়ে যাও তোমার বই, খুশি, কিন্তু ফেরত দিয়ে যাবে। বই বিক্রি বন্দোবস্ত নেই, বই নাও, বই ফেরত দাও, খাতায় লেখা আছে। সে বই নিত, ফেরত দিত। কথায় কথায় একদিন বলছে, স্বামী বিবেকানন্দকে আমি খুব শ্রদ্ধা করি। তুমি কেন করো? আমার তো ওই কথাটা সবসময় বলতাম যে আমরা তো বিদেশি, আমরা বিধর্মী, ইন্ডিয়ানরা না হয় বুঝলাম, তুমি কেন শ্রদ্ধা করবে? ভারী অদ্ভুত কথা বললো। দেখো তোমরা পরাধীন ছিলে, স্বাধীন হয়েছে ইংরেজের হাত থেকে 1947-এ, আমরাও ইংরেজের হাতে পরাধীন ছিলাম, স্বাধীন হয়েছি 64-তে, পরে, ভারতবর্ষের পরে। ওরা তোমাদের দেশে গিয়ে শিখিয়েছিল যে তোমাদের অতীত বলে কিছু নেই, ইতিহাস বলে কিছু নেই, সংস্কৃতি বলে কিছু নেই, তোমাদের গর্ব করার কিছু নেই। আমরা তোমাদেরকে এই খ্রিস্টান ধর্ম দিচ্ছি, তোমরা সভ্য হও। এবং বিবেকানন্দ তার প্রতিবাদ করেছিল। আমাদের দেশে ওরা ঠিক তাই করেছিল। তারপর আবার আমাকে বলছে, দেখো ভেবো না যে আমি খ্রিস্টান ধর্ম ছেড়ে দেব, আমি যীশুখ্রিস্টকে প্রাণের চেয়ে বেশি ভালোবাসি, কিন্তু আমি এই খ্রিস্টান ফাদারদের এই নীতিগুলো পছন্দ করি না। বিবেকানন্দ আমাকে শিখিয়েছে আমার আফ্রিকান ঐতিহ্যগুলোকে ধরে রাখতে। সে তারপর বলতে শুরু করলো সে কোন জাতির লোক, বেম্বা বলে একটা উপজাতি আছে, এবং আমাদের দেশে যেরকম আমরা শবর বা এদেরকে অনেক সময় ইংরেজ আমলেতে এরা চোর, এইরকমভাবে বেশ কিছু দাগিয়ে দেওয়ার ব্যাপার ছিল, ঠিক ওই দেশেতেও ইংরেজরা ওই রকম করেছিল। সেই ওই রকম একটি জাতির বলল, এর আমাদের সম্বন্ধে বই আছে, যে বই লিখেছে ফাদার সে কিচ্ছু জানে না, ভাষা জানে না, কি কথার কি অর্থ হবে জানি না, সে সেই বই লিখেছে, সেই বই লোকে পড়ছে, সেই বই লিখে আমার জাতের সবাই নিন্দেমন্দ করছে, এগুলো আমি পাল্টাবো। ইন্সপিরেশন কে না? বিবেকানন্দ। সে বলছে আমি কিন্তু খ্রিস্টান থাকবো, যীশু খ্রিস্টকে ভালোবাসি,
কিন্তু আমাদের আফ্রিকান কালচার আছে, আফ্রিকান ভ্যালুজ আছে, সেগুলোকে অস্বীকার করবে কেন? কোথা থেকে বিবেকানন্দ কার মধ্যে কিভাবে ঢুকে পড়েন, এটা একটা অদ্ভুত অভিজ্ঞতা। এটা আমি জাম্বিয়ার কথা বললাম। কিছুদিন আমার ফ্রান্সে কাটানোর অভিজ্ঞতা হয়েছে, এবং ফ্রান্সে যোগা এটা একটা কাল্ট হয়ে যাচ্ছে। যোগা, সবাই যোগা করতে চায়। যোগা বলতে একটা যোগাসনটাই ওরা বোঝে, কিন্তু যোগের যে ভেতরে অন্তর্নিহিত অর্থ, যোগবিদ্যা, সেই গল্পটা কিন্তু এদের সবার মধ্যে সহজে প্রবেশ করে না। সেখানে এমনও দেখেছি কিছুদিন থাকার পর যাদের সাথে কথাবার্তা হতো, তারা রামকৃষ্ণ বিবেকানন্দ বেদান্তের কথা শুনে ধীরে ধীরে সেদিকে আকৃষ্ট হয়েছে। এবং কয়েকজনকে আমি জানি তারা এখন আর ওইগুলোতে যায় না। ওগুলো মানে গাছের সাথে যোগা, মৌমাছির সাথে যোগা, গরুর সাথে যোগা, এরকম সব অদ্ভুত অদ্ভুত কনসেপশন নিয়ে অনেকে অনেক দিন ধরে কাটাচ্ছিল। তারা বলে এখন আমরা ওইগুলোতে আর আমাদের মন টানে না, এখন বেদান্তের কথা, রামকৃষ্ণ বিবেকানন্দের কথা শুনতে পেলে এখন সেটা ভালো লাগে। এবং আমি চলে আসার পরেও বেশ কিছু ফ্রেঞ্চ, মানে আমি সাদা ফ্রেঞ্চদের কথা বলছি, পুরুষ মহিলা বিভিন্ন সময়ে ভারতবর্ষে এসে ঘুরে গেছেন, যাদের সাথে আমার পরিচয় হয়েছিল। তাদের মধ্যে কেউ কেউ ইম্ফলে গিয়ে আমার সাথে দেখাও করে এসেছেন, কেউ কেউ কামারপুকুর, জয়রামবাটি, বেলুর মঠে থেকেছেন, বৃন্দাবন, কাশী, সেখানে থেকেছেন। একটা রামকৃষ্ণ পরিমণ্ডলের মধ্যে তারা তাদের মতো একটা ভাব খুঁজে পাচ্ছেন। তারা তো ওই দেশেই জন্মকর্ম, সংস্কার। স্বামীজি এক জায়গায় বলছেন, কালচার দিতে পারো, সংস্কৃতি, কৃষ্টি, মানুষের মধ্যে সেই সংস্কার, একটা চিন্তা ভাবনা হতে হতে একটা ইমপ্রেশন, দাগ পড়ে যায় যে সংস্কার, সেই সংস্কার যদি প্রবল হয়, সেই খারাপ সংস্কারের দাগ ঘষে ঘষে তোলা খুব কঠিন। আগেকার দিনে টাইপ করতাম যখন আমরা ছোটোবেলায়, টাইপ তখন তো কম্পিউটারের ব্যাপার ছিল না। একটা টাইপড ম্যাটারকে মুছতে গেলে সে রাবার, গোল গোল সব রাবার ছিল, পাতলা পাতলা, সেগুলো দিয়ে ওই টাইপ মেশিনের তুলতে তুলতে কাগজ ছিঁড়ে যেত। একটা ইমপ্রেশন, ওটাকে মুছে ফেলা যে কত কঠিন। আর আমাদের অন্তরে যে ভেতরে ইমপ্রেশনগুলো রয়ে যায়, সেই সংস্কার ঘষে ঘষে তোলা কত কঠিন। আরেকটা রাস্তা হচ্ছে ভালো সংস্কারের তৈরি করা, তার উপরে ভালো সংস্কার চাপা পড়তে পড়তে এত ভালো সংস্কার হলো যে ভালোর তলায় মন্দটা চাপাই পড়ে থাকে, ভালোটাই সবসময় ফুটে বেরোচ্ছে। স্বামীজির নানা কথা পড়তে পড়তে স্বামীজির কথার মধ্যে যে উৎসাহ আছে, উদ্দীপনা আছে, এবং শুধু যে তার ভারতবর্ষের লোকেদের জন্যই বলছেন তা নয়, স্বামীজি যে কথাগুলো ভারতীয়দের জন্য বলছেন সে কথাগুলোও তারা পড়ছে, পড়ে কিন্তু তাদের ভালো লাগছে, মনে করছে এটা তো আমার জন্যই বলা। এই যে একটা ঠাকুরমা স্বামীজির কথা কিভাবে কেমন করে ইউরোপে, সেই জন্যই বললাম যে 3টে মহাদেশে 3 রকম অভিজ্ঞতা দেখেছি। ছোট্ট আমার অভিজ্ঞতা ঝুলি, কিন্তু তার মধ্যে ওই আমেরিকার কথা বললাম, জাম্বিয়া এবং সাউথ আফ্রিকা 2টো দেশের কথা বললাম, ইউরোপেতে ফ্রান্সের কিছু মানুষের কথা বললাম। আর সব জায়গাতেই ভারতীয় তো আছেনই কিছু। একজন এসেছেন, তিনি কাল চলে যাবেন, বাঙালি, ওখানেই থাকেন, ফ্রান্সে সারাটা জীবন কাটিয়েছেন। খুব ছোটোবেলায় এখান থেকে তারপরে ফ্রান্সে চলে যান, সেখানে ফরাসির সাথে বিবাহ, সারা জীবন কাটিয়ে যথেষ্ট বৃদ্ধা হয়েছেন এখন। কিন্তু সারা জীবন কাটিয়েও ঠাকুরমা স্বামীজিকে কিন্তু উনি আঁকড়ে ধরে আছেন, এবং সারদা মঠের সাথে তার প্রতিদিন কারুর না কারুর সাথে কথা না বললে তার শান্তি হয় না। গোলপার্কে এসেছেন, হয়তো আজকে সকালে বেরিয়ে গেছেন, বলছিলেন জানি না, চলে যাবেন ফিরে। তো এই রকম কিছু কিছু মানুষ যেমন আছেন, তারা ভারতীয়, বাঙালি কিংবা অবাঙালি, বিভিন্ন রাজ্যের মানুষ। এছাড়াও তো মনে হয় যে ঠাকুর তো ভারতবর্ষে এসেছেন, ভারতীয়রা আমরা আমাদের ছোটোবেলা থেকে একটা অদ্ভুত পরিমণ্ডলে উঠতে বসতে, খেতে শুতে পড়তে একটা ধর্মভাব আমাদের ভেতরে এমনিতেই একটা ঢুকে যায়। আমাদের যে মন্দিরে গিয়েই খালি
ধর্মভাব প্রবেশ করতে হবে তা তো নয়। আর ওই নিয়ম করে শুধু সানডে সার্ভিসে যাওয়া, সেই দিন চার্চে গিয়ে যেরকম আমরা ধর্ম পালন করি, এই রকম শুধু আটকে থাকি না। আমরা হিন্দু ধর্মে আমাদের একটা অত্যন্ত উদার খোলা মনের ব্যাপার, পড়াশুনো, আচার্য, শাস্ত্রচর্চা, এই ব্যাপারটা ভারতীয়দের মধ্যে যেভাবে প্রবেশ করে, কিন্তু বিদেশিদেরও দেখেছি যারা ভিন্ন দেশে জন্ম, ভিন্ন সংস্কৃতি মধ্যে বড় হওয়া, তাদেরও অদ্ভুতভাবে আকর্ষণ করে। এবং সেখানে কোনো স্বার্থ নেই, নিজের কোনো এটা পড়ে আমার কিছু হবে, আমার ধন হবে, দৌলত হবে, তা নয়। মনের শান্তি, একটা উচ্চ চিন্তার মধ্যে ডুবে থাকার অভ্যাস করার চেষ্টা, এইটা যে ঠাকুরমা স্বামীজির ভাবের মধ্যে দিয়ে তারা খুঁজে পান, এটা দেখার সুযোগ হয়েছে। ঠাকুর যে এই সুযোগটা করে দিয়েছিলেন, এটা আমার কাছে একটা বিরাট বড় প্রাপ্তি। দেশ বিদেশ ঘুরে যে ভালো মনের, সব দেশেতেই ভালো মনের মানুষ আছে, মন্দ তো সব দেশেই আছে, সেটা বলছি না, কিন্তু ভালো নিঃস্বার্থ মানুষ, সেরকম যারা একটা উচ্চ চিন্তার জগৎ থাকতে ভালোবাসেন, নিজের কর্মজীবনে প্রতিষ্ঠিত, তা সত্ত্বেও তারা ঠাকুরমা স্বামীজির কথা শুনতে চান, জানতে চান। এখানেই হয়েছে ফ্রান্সে, জার্মানিতে একজন ফাদার খ্রিস্টান, তিনি আমার কাছে ঠাকুরমা স্বামীজির ছবি চেয়ে পাঠিয়েছিলেন। আমি এখানে থেকে পাঠিয়েও ছিলাম, ঘুরে চলে এসেছে, নট ট্রেস্ট। তারপরে আমাদের আসানসোলেরই ছাত্র ময়ূক, সে এখন জার্মানিতে আছে, সে এখানে এসেছিল, তাকে বললাম, সে নিয়ে গিয়ে জার্মানিতে পোস্ট করে। ফ্রান্সে সে একজন ঠাকুরমা স্বামীজির ছবি চেয়েছে, ওই ময়ূকের হাত দিয়ে আরেকবার পাঠিয়েছি, পাশের দেশ, সে ফ্রান্সে পাঠিয়েছে, সে পেয়ে গেছে, আমাকে ধন্যবাদ জানিয়েছে। ধন্যবাদ তো ওর প্রাপ্য, সে নিয়ে গেল বলে। কিন্তু তারা কি পায় ঠাকুরমা স্বামীজির ছবির মধ্যে দিয়ে? পায় কিছু একটা, পায়, সব তো বলে বোঝানো যায় না। যার প্রাণে ধরা পড়ে সেই জানে তারা কি পায়। কাজেই ঠাকুরমা স্বামীজির চরণে আমরা যে এখানে আসতে পারি, ঠাকুরের কাছে, রামকৃষ্ণ মিশনে দীক্ষা, বইপত্র পড়া, আমরা যে কি পাই, কি পেয়েছি, আমরা নিজেরাই বোধহয় ভালো করে সেটা বুঝে উঠতে পারি না। সেটা যদি আমাদের মনের মধ্যে স্মরণ মনন চলতে থাকে, আমাদের মনের মধ্যে যদি সেই অনুরণন ঠাকুর জাগিয়ে দেন, তাহলে আমরা কৃতার্থ হয়ে যাই, ধন্য হয়ে যাই। আপনাদের সবাইকে আবার নমস্কার জানিয়ে, এখানে আসার সুযোগ পেয়েছি বলে মহারাজ দিয়েছেন, আমন্ত্রণ আগেও করেছেন, আসার সুযোগ হয়নি, এবারে সেই জন্য বড় মহারাজকে আবার আমার প্রণাম জানাই। আজকে এই কথা বলার, সেটা ভাবছিলাম কি বলবো, উনি সুতোটা ধরিয়ে দিলেন, তাই কিছুটা অভিজ্ঞতা আপনাদের সাথে ভাগ করে নেওয়ার চেষ্টা করলাম। আর বড় মহারাজকে বলছিলাম যে মহারাজ আশ্রমটা কত সুন্দরভাবে সেজেছে, আপনারা যারা দেখেছেন এই আশ্রম কেমন করে গড়ে উঠতে, আপনারা এখানকার মানুষ, আপনারা আরও ভালো করে দেখেছেন সেই আশ্রম, ওইখান থেকে এখানে আসা, তারপরে ধীরে ধীরে সে গড়ে ওঠা, একটা একটা করে বাড়ি, মাঠ, মন্দির, বিভিন্ন, এই পরিবেশটা সুন্দর, আরও সুন্দর করে যেন আরও ভালো হয়, সকলের চেষ্টা। আর আজকে যেটা শুরু হলো, এটা মহারাজ একটা, আমি বলেছিলাম আজ একটা মাইলস্টোন এই আশ্রমের। প্রায় 50 বছর মাঝখানে একটা ফাঁক হায়ার সেকেন্ডারি ছিল, আগের হিসাবের হায়ার সেকেন্ডারি, তারপর সেটা বন্ধ হয়ে যায়, তারপর আবার প্রায় 50 বছর মাঝখানে কেটে গেল, এই 10+2 সিস্টেমের আবার হায়ার সেকেন্ডারি ফের আবার আজকে থেকে আনুষ্ঠানিকভাবে সূচনা হলো। এটা মহারাজ এখানে করলেন, এটা আমরা সবাই এখানে সাধুবাদ ওনার প্রাপ্য, এবং আমার সকলের প্রণাম মহারাজের প্রাপ্য। আপনারা সবাই ভালো থাকবেন, আবার যখন দেখা হবে তখন আবার জানি না আবার কিছু কিছু গল্প শেয়ার করার সুযোগ হবে কি না। সকলকে আমার সশ্রদ্ধ প্রণাম, নমস্কার, শুভেচ্ছা রইল।